Okay, so today is our topic, the new topic. So last week actually we have discussed about the motivation. তার আগে আমরা ডিসকাস করছিলাম নিড, হ্যাঁ, এমপ্লয়ীদের নিড, হ্যাঁ, তারপরে তাদের কিভাবে মোটিভেট করতে হবে। তো ওই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম। এখন মোটিভেশনের পরে আমরা দেখতে হবো তাদের যে জব করে, হ্যাঁ, সেই জব রিলেটেড কিভাবে আমরা জবকে রিডিজাইন করে, জবকে ক্লাসিফাই করে, জবকে স্পেশালাইজ করে তাদেরকে আমরা মোটিভেট করতে পারি। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এমপ্লয়ীদেরকে মোটিভেট করা। সো মোটিভেশনের জন্য যে পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিছু কিছু টাস্ক যেটা করতে হবে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, বা সেজন্য আমাদের জব ডিজাইন করা বা জব রিডিজাইন করা ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটা আমরা আজকে দেখব। ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে স্ক্রিন, আমি চেঞ্জ করলাম স্লাইড। জি স্যার। আচ্ছা, গুড। তাহলে ক্যারিয়ার আগে ডিফাইন করতে হবে ক্যারিয়ারটা কি আসলে। হ্যাঁ, ক্যারিয়ার ডিফাইন করি। তার ক্যারিয়ার হচ্ছে সিকোয়েন্স অফ পজিশন হেল্ড বাই এ পারসন ডিউরিং হিজ অর হার লাইফ টাইম। হ্যাঁ, তাহলে তোমার চাকরি জীবনে তুমি কোন কোন পজিশনে যাচ্ছ, কি কি পজিশন, তাহলে সিকোয়েন্স একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছ, এটাই তোমার ক্যারিয়ারটা ডিফাইন করবে। এটাই তোমার ক্যারিয়ার। এখন ক্যারিয়ারটা আগে আমাকে ডিফাইন করে নিতে হবে, আমি কি চাই, কি ধরনের ক্যারিয়ার আমি করতে চাই। হ্যাঁ, তাহলে আগের যেটা হচ্ছে প্রিভিয়াসলি যেটা চিন্তা করা হতো যে প্রিভিয়াস প্রোভাইডেড ফর ইনফরমেশন অ্যাসেসমেন্ট এন্ড ট্রেনিং। হ্যাঁ, ক্যারিয়ার, তাহলে আমরা ক্যারিয়ারটা এভাবে ডিফাইন করতাম এবং এটা দিয়ে তখন যে অ্যাট্রাক্ট করতো লোকজনকে, কিভাবে ট্যালেন্টেড পিপল, ট্যালেন্টেড পারসন আমরা অর্গানাইজেশন নিয়ে আসবো, তারা অর্গানাইজেশন জন্য কাজ করবে। হ্যাঁ, তাহলে কিভাবে ইনফরমেশন অ্যাসেসমেন্ট আর ট্রেনিং দেওয়া হতো, তাদেরকে অ্যাসেস করা হতো কি ধরনের ভালো কাজ করে বা খারাপ কাজ করে, এবং ইনফরমেশন তারা কি কি ধরনের কাজ করবে। এভাবে আমরা বাইরে থেকে যে অর্গানাইজেশনে কাজ করবে যারা, তাদেরকে আমরা হায়ার করতে পারি, ট্যালেন্টেড পিপল। কিন্তু এখন হচ্ছে উল্টাটা। এখন আসলে যেহেতু এখন ম্যানেজমেন্টের যে কনসেপ্ট, অর্গানাইজেশনের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেজন্য ইন্ডিভিজুয়াল যারা কাজ করবে তারাই ঠিক করবে তারা কোথায় কাজ করবে। হ্যাঁ, আগের মতো না যে অর্গানাইজেশন তোমাকে ঠিক করে দিল এই পোস্ট আছে, এই পোস্টে এই রিকোয়ারমেন্ট, এই ট্রেনিং দেওয়া হবে, এই যে ইনফরমেশন, এগুলো ফলো করে তোমরা অ্যাপ্লাই করতা। হ্যাঁ, অ্যাপ্লাই করে তাহলে ওখানে জব পেলে জব কনসিডার করবা, জব কন্টিনিউ করবে। কিন্তু এখনকার স্ট্র্যাটেজি ডিফারেন্ট। এখন হচ্ছে যারা কাজ করবে তারাই ঠিক করে আমি কোথায় কোন অর্গানাইজেশনে কাজ করবো এবং কি কি বলছেন আমি কাজ করব। আমি যে ধরনের কাজে আমি স্কিলফুল, যেটা কাজ ভালো লাগে, আমি সেই ধরনের কাজে যাব। তাহলে অর্গানাইজেশনে যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট দিল বা রিকোয়ারমেন্ট দিল, তো সেই ইম্পর্টেন্স এখন কম। হ্যাঁ, এখন হচ্ছে যারা কাজ করবে তারা হয় অর্গানাইজেশনে কাজ করবে, নাহলে করবে না। তারা নিজেরা কি অর্গানাইজেশন তৈরি করবে, এন্টারপ্রেনার হবে, তারা উদ্যোক্তা হবে। হ্যাঁ, নট নেসেসারি যে আগেকার যে বাধা ধরা নিয়ম ওটা ফলো করতে হবে, নট নাও। সো যে তাহলে কি হচ্ছে ব্যাপারটা, ক্যারিয়ার, জব স্কোপ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেজন্য এই জিনিসটাকে এমফাসিস করতে হবে। হিউম্যান রিসোর্স ম্যানেজার বা পার্সোনাল ম্যানেজার যারা থাকবে ওখানে, তারা এই জিনিসটাকে এমফাসিস করবে। তাহলে আবার হচ্ছে কি বাউন্ডারিলেস ক্যারিয়ার। এখন যেরকম 9টা 5টা অফিস যায়, অফিসে যাওয়ার এরকম বাধ্যবাধকতা নাই। তো সেজন্য ক্যারিয়ার, তুমি যেটা ক্যারিয়ার তুমি যেটা করবা সেটা তুমি বাসায় বসে করতে পারো, বা তুমি কনসালটেন্ট হিসেবে করতে পারো, তুমি প্রজেক্ট বেসিসে করতে পারো। সেটা সেজন্য অর্গানাইজেশনের উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, ইউ ক্যান বি ইউর ওন ক্যারিয়ার ডেভেলপার। হ্যাঁ, তুমি তোমার ক্যারিয়ার নিজেই ঠিক করবা। তো এই জিনিসটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, স্কোপ চেঞ্জ হচ্ছে, জবের নেচার চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চলে আসতেছে। হ্যাঁ, তো আমাদের কাজের স্কোপ এখন আগের মতো ওরকম নাই, এখন স্কিল বেস। তুমি যে ধরনের স্কিল তোমার আছে তুমি সেই ধরনের তুমি কাজ করবা। তো আগের মতো কোম্পানিতে বাধা ধরা ওরকম কাজ করার রেসপন্সিবিলিটি নেওয়ার ওরকম নাই। হ্যাঁ, এখন আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিউ ভাবে চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এটা? জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে আমরা তাহলে হিউম্যান রিসোর্সের যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ, দ্য মিটিং হিউম্যান ফিউচার রিকোয়ারমেন্ট কি হচ্ছে, আগে যেরকম ছিল সাপ্লাই অফ এমপ্লয়িকে সাপ্লাই করতাম, মানে এখন হচ্ছে উল্টা, ডিমান্ড ফর এমপ্লয়ি আমার খুঁজতে হচ্ছে। হ্যাঁ, এমপ্লয়ি আমি খুঁজবো, তাহলে স্কিলফুল লোক আমি খুঁজবো, ডিমান্ড। সো আগের যেই ফিলোসফি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের,
এখনকার ফিলোসফি চেঞ্জ হচ্ছে, আমাকে স্ট্র্যাটেজিক গোল ঠিক করতে হচ্ছে, ডিমান্ড ফোরকাস্টিং করতে হচ্ছে, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট সার্ভিস, হ্যাঁ, নলেজ, স্কিল, অ্যাবিলিটি, সেই ধরনের স্পেসিফিক স্কিলওয়ালা লোক আমরা খুঁজবো। হ্যাঁ, তো সেজন্য যে কাজের ধরন, জব স্কিল, জব রিডিজাইন করা খুব দরকার। হ্যাঁ, জব আগের মতো জবের ওরকম ধরা বাঁধা জব নাই এখন, আর এখন চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। সো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, ট্রেনিং, তোমাকে যারা তোমার অর্গানাইজেশনে কাজ করবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। পিপল, তাদেরকে কি ধরনের ট্রেনিং দিবা? জব রিলেটেড নলেজ তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে স্কিল ট্রেনিং দিতে হবে, তাদেরকে বিহেভিয়ার শিখাতে হবে, হ্যাঁ, তাদের নলেজ বাড়াইতে হবে যারা কাজ করবে। প্রোডাকশন অপারেটর কাজ করতে পারে, ইঞ্জিনিয়ার কাজ করতে পারে, হ্যাঁ, আর ম্যানেজার যারা কাজ করবে তাদেরও ট্রেনিং দিব, হ্যাঁ, বাট তাদের ট্রেনিং হবে ডিফারেন্ট, তাদের ট্রেনিং হবে ডেভেলপমেন্ট ট্রেনিং, হ্যাঁ, ট্রেনিং হবে ডেভেলপমেন্ট ট্রেনিং। তাহলে তাদেরকে শিখাবো আমরা, প্রফেশনালিজম শিখাবো, স্কিল দরকার ফিউচার জবের জন্য, কি কি দরকার সেই ডেভেলপমেন্ট নলেজ গুলো ম্যানেজার লেভেলের দিতে হবে। তাহলে জন্য ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট দরকার, মোটিভেশন। আমরা তাহলে এর ফলে আমরা যারা কাজ করবে তাদেরকে আমরা রেডি করতে পারি ফিউচার স্কিলের জন্য, ফিউচার ওয়ার্কের জন্য আমরা রেডি করতে পারি। সো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এসেনশিয়াল। তারপর হচ্ছে জব রিডিজাইন। হ্যাঁ, জবকে আমাকে আগের মতো রাখলে হবে না, জব রিডিজাইন করতে হবে। কিন্তু জব রোটেশন, জব রোটেশন মানে হচ্ছে ইনভলভ সিস্টেমেটিক্যালি মুভিং এমপ্লয়িজ ফ্রম ওয়ান জব টু অ্যানাদার। মনে করো একই ডিপার্টমেন্টে আসো, হ্যাঁ, একই ডিপার্টমেন্টে কেউ ডিজাইনিং এর কাজ করলো, কেউ ফেব্রিকেশনের কাজ করলো, কেউ ম্যানুফ্যাকচারিং করলো, হ্যাঁ, কেউ সেলস এ কাজ করলো। তাহলে বিভিন্ন পজিশনে তোমাকে জব রোটেট করতে হয়। এটা কি জানো কেউ? তোমরা সবাই জানো জব রোটেশনের ব্যাপারটা? ট্রেনিং রোটেশনের ব্যাপারটা জানো? জব রোটেশন শুনছো কেউ? না স্যার। শুনো না? জব লোকেশন জব রোটেশন, রোটেট করা। ও স্যার, না স্যার এটা আচ্ছা, এটা হচ্ছে অনেক কোম্পানিতেই এরকম হয়, মাল্টিন্যাশনাল বড় বড় কোম্পানি সাধারণত এগুলো করে। প্রথম 2 বছর মনে করো জব রোটেশন, তোমার কাজ, তোমাকে যে ট্রেনিং দিবে ওরা প্রথম 2 বছর বা 3 বছর হবে জব রোটেশন। তার মানে তুমি 6 মাস এক ডিপার্টমেন্টে থাকবা, তারপরে 6 মাস আরেক ডিপার্টমেন্টে যাবা, তারপরে আরেক ডিপার্টমেন্টে যাবা, তারপরে আরেক ডিপার্টমেন্টে যাবা। এইভাবে তুমি অর্গানাইজেশনের বা ফ্যাক্টরির, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাকে পাঠাবে। পাঠানোর পরে দেখবে ফাইনালি তোমার 2 বছর বা 3 বছর পর দেখবে কোন লোকেশনে তোমার পারফরমেন্স ভালো, কোন লোকেশনে তোমার স্কিল ভালো, তো সেই পজিশনে তোমাকে তখন এমপ্লয়মেন্ট দিবে। ক্লিয়ার? এবং এটা কি হয়, একটা দেশের মধ্যে হতে পারে বা বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন বাইরে, মনে করো বিভিন্ন লোকেশন আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে আছে, ইংল্যান্ডে আছে, শ্রীলঙ্কায় আছে, পাকিস্তানে আছে, অন্য জায়গায় আছে। এরাও এই কাজ করে। এরা মনে করো এক জায়গা থেকে মনে করো তোমাকে 6 মাসের জন্য বাংলাদেশে রাখলো, বাকি 6 মাস তোমাকে ইন্ডিয়াতে রাখলো, তারপরে 6 মাস শ্রীলঙ্কায় ট্রেনিং দিল, তারপরে 6 মাস ইংল্যান্ড ট্রেনিং দিল, দিয়ে দেখলো কোন পজিশনে, কোন লোকেশনে তুমি পারফর্ম বেটার করো, কোন পজিশনে তোমার স্কিলটা বেটার সুইটেড, তোমাকে ওই পজিশনে পরে পার্মানেন্টলি দিবে। তাহলে এটা হচ্ছে জব রোটেশন। এর ফলে কি হবে, তোমার কোম্পানি যে রিকোয়ারমেন্টটা, হ্যাঁ, যেটা দরকার সেটা এমপ্লয়ের কাছ, কোন এমপ্লয়ের কাছ থেকে বেশি পরিমাণে পাবে সেটা তখন তারা অ্যাসেস করতে পারবে জব রোটেশনের মাধ্যমে। আর ফিউচারে হচ্ছে এইভাবে আমরা জবগুলো রিডিজাইন করি, যে আগের মতো ফিক্স না, তোমাকে নিবে, নিয়ে 2-3 বছর তোমাকে ট্রেনিং দিবে, বিভিন্ন পজিশনে পাঠাবে, তো অন জব ট্রেনিং, জব রোটেশন, বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠাবে, বিভিন্ন পজিশনে পাঠাবে, হ্যাঁ, তারপর সেখান থেকে তারা অ্যাসেস করবে, অ্যাসেস করে দেখবে কোন পজিশনে তুমি বেটার পারফর্ম করতে পারো, সেই পজিশনে তোমাকে তখন নিয়োগ দেওয়া হবে, সেই পজিশনে তোমাকে কাজ করতে বলা হবে। ক্লিয়ার এটা সবার? জি স্যার। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, কারণ এই অনেক কোম্পানিতে কিন্তু এই ধরনের প্রোগ্রাম আছে, জব রোটেশন, হ্যাঁ, এগুলো প্রোগ্রাম আছে। প্রথম 2-3 বছর তারা এরকম প্রোগ্রাম করে দে, তারপরে ফাইনালি ওরা কনফার্ম করে। এগুলো মাথায় রাখবা, এই ধরনের প্রোগ্রাম আছে। তারপরে হচ্ছে জব এনলার্জমেন্ট। জব এনলার্জ হচ্ছে তোমার জবটাকে বাড়ানো। তাহলে কি হচ্ছে, ওয়াজ ডেভেলপ টু ইনক্রিজ
the total number of tasks a worker perform based on the assumption that doing the same basic task over and over is the primary cause of worker dissatisfaction. তাহলে তুমি ওয়ার্কার লেভেলে চিন্তা করো, যারা একই ধরনের কাজ বারবার প্রতিদিন, হ্যাঁ, এভরিডে করতেছে ওভার এন্ড ওভার, তাহলে তারা কি হচ্ছে, ডিস্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তাহলে সেজন্য তাদেরকে কি করতে হবে, ওয়ার্কটাকে চেঞ্জ করে দিতে হবে, ইনক্রিজ দ্য টোটাল নাম্বার অফ টাস্ক। কিভাবে তুমি চেঞ্জ করে দাও, হ্যাঁ, তাহলে তুমি এটা চেঞ্জ করে জব এনলার্জ করলা, এটাকে বলি আমরা জব এনলার্জমেন্ট। তারপরে আরেকটা হচ্ছে জব এনরিচমেন্ট। এনরিচ মানে কি, কে বলবা, একজন বলো দেখি, একজন এনরিচ মানে কি? সমৃদ্ধ করা। তাহলে তুমি যে কাজটা করবা, তোমার যে পজিশন, সেই পজিশনটা তোমার কাছে যাতে মনে হয় এনরিচ, আমি যে সামথিং যেটা ভ্যালুয়েবল যেটা করতেছি আমি যদি মনে করতে পারি, তো সেজন্য তোমার যে অর্গানাইজেশন যেখানে করবা বা ওখানকার যে হিউম্যান রিসোর্স পার্সোনাল ডিপার্টমেন্ট, তারা কি করবে, তোমার জবটাকে এনরিচ করে দিবে। হ্যাঁ, এনরিচ করার একটা ব্যবস্থা করবে কি, attempts to increase both the number of tasks a worker does and the control the worker has over the job. তুমি যেই তাকে বললা তুমি এই কাজগুলো করবা, বাট এট দ্য সেম টাইম তুমি তাকে বলে দিবা ইউ উইল বি দ্য কন্ট্রোল পারসন অফ ইউর জব। তার মানে তোমার যে তুমি কাজগুলো করবা, তুমি ইউ আর দ্য লায়াবল পারসন, ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন ওয়ার্ক। তাহলে সে তখন এটা নিজের মনে করে নিজের ভালোর জন্য এনরিচ হওয়ার জন্য সেই কাজটা করবে। তাই এইভাবে আমরা জব রিডিজাইন করতে পারি। রিডিজাইন করলে আমরা এর ফলে কি, যারা কাজ করবো ওখানে তাদেরকে মোটিভেট করা ইজি হবে, এর ফলে তারা মোটিভেট হবে, মোটিভেট হলে তারা তাদের নিড ফুলফিল করবে, ফুলফিল করলে অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে, যার ফলে আমাদের যে তারা প্রফিটেবিলিটির দিকে বেশি মাত্র ফোকাস করতে পারবে। তো এটা একটা কাজ হচ্ছে জব রিডিজাইন করা। ঠিক আছে, ক্লিয়ার সবার? বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে জব ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচ। হ্যাঁ, জবটাকে আমরা ক্যারেক্টারাইজ করব। ক্যারেক্টারাইজ মানে ভাগ করে ফেলা। হ্যাঁ, তাহলে বেসড অন দা এমপ্লয়ি প্রেফারেন্স। হ্যাঁ, যে এমপ্লয়ি যেখানে কাজ করবে, মনে করো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তুমি গেলা, তাহলে তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী যাতে কাজ করতে পারো, তোমার যেটা দরকার, তোমার যেটা স্কিল যেটা আছে বা যেটা করতে ভালো লাগে, তোমার ডিজাইন করতে ভালো লাগে তো ডিজাইন করো, হ্যাঁ, তোমার সার্কিট ডেভেলপ করতে ভালো লাগে তো সার্কিট ডেভেলপ করো। হ্যাঁ, তাহলে বিভিন্ন জিনিস তোমার যেটা ভালো লাগে সেই অনুযায়ী আমি জবটাকে ক্যারেক্টারাইজ করে দিব। তাহলে বিভিন্ন রকমের কাজ থাকতে পারে কোম্পানিতে, তো একই ডিপার্টমেন্টে বিভিন্ন রকম কাজ থাকতে পারে, বিভিন্ন রকম কাজকে আমি ভাগ করে দিলাম, ভাগ করে যার যেটা সুবিধা মতো সেই ধরনের কাজ আমি নিলাম। সাজেস্ট দ্যাট জবস শুড বি ডায়াগনোসড ইমপ্রুভড অ্যালং দ্য 5 কোর ডাইমেনশনস। পাঁচটা ভাগে আমি ভাগ করে দিতে পারলাম। একটা হচ্ছে স্কিলের ভ্যারাইটি, বিভিন্ন ধরনের স্কিলের জন্য বিভিন্ন রকমের লোক দরকার, তাহলে স্কিল অনুযায়ী ভাগ করে রাখতে পারি। তারপর হচ্ছে টাস্ক ভ্যারাইটি, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের লোক ভাগ করে দিলাম, বিভিন্ন টাইপের কাজের জন্য। টাস্ক সিগনিফিকেন্স, হ্যাঁ। তারপর হচ্ছে অটোনমি। অটোনমি মানে কি, কে বলবা? অটোনমি জানো তো নাকি? স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন, হ্যাঁ বলা যায় অটোনমি, তারপর নিজে নিজে কাজ করে আর কি, অটোনমাস, কারোর প্রতি ডিপেন্ডেন্ট না। তাহলে এমন জবও আছে যেটা তুমি উইদাউট এনি ডিরেকশন তুমি নিজে নিজে করতে পারো, হ্যাঁ, কারো কোনো হেল্প ছাড়াও করতে পারো। তাহলে এই ধরনের ভাবে আমরা এইভাবে জবকে ভাগ করতে পারি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। হ্যাঁ, কোন কাজের জন্য কারো ফিডব্যাক লাগবে কিনা, ওইভাবে আমরা জবকে ভাগ করতে পারি। তাহলে আগের মতো ট্রেডিশনাল ওয়েতে চিন্তা না করে আমরা নতুন ভাবে অর্গানাইজেশনের জবগুলো সেগুলো ভাগ করতে পারি, যার ফলে আমাদের রাইট পিপল রাইট মোমেন্টে আমরা যাতে অ্যাট্রাক্ট করতে পারি। হ্যাঁ, রাইট স্কিলফুল লোক যাতে আমাদের এখানে এসে কাজ করে, আমাদের প্রতিষ্ঠানে কাজ করে, যারা মজা পায় কাজ করতে, যারা মোটিভেট হয়। তাহলে এইভাবে আমরা জবকে ক্যারেক্টারাইজ করতে পারি, জবকে রিডিজাইন করতে পারি। হ্যাঁ, নিউ অফ ডুইং দ্য ওয়ার্ক, হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি। সো তারপর হচ্ছে অল্টারনেট ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট। অল্টারনেটিভ ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট নাম শুনছো? অল্টারনেটিভ ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট কেউ কি শুনছো এরকম অল্টারনেটিভ ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট? অল্টারনেটিভ মানে বিকল্প কোনো ম্যানেজমেন্ট কাজের জন্য, বিকল্প কোনো ভাবে আমরা কাজটাকে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে কি রকম হতে পারে? ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স। তার মানে তুমি যে 8টা 5টা কাজ করবা, নট নেসেসারি, তুমি তোমার মতো করে তুমি যাতে কাজটা শেষ করতে পারো। হ্যাঁ,
নট নেসেসারি তুমি সপ্তাহে 5 দিন ওই যে রোববার থেকে তুমি একেবারে কি বলে বৃহস্পতিবার পর্যন্ত বা শুক্রবার পর্যন্ত কাজ করবে, ওরকম না। তুমি তোমার মতো করে ভাগ করে নিলা, ফ্লেক্সিবল, তোমার সুবিধা মতো। শুরুতে তুমি 10টায় শুরু করলা, বাট তুমি শেষ করবা মনে করো দেরি করে 6টায় বা 7টায়, তাই না? আর তুমি আর্লি শুরু করো, 8টায় শুরু করো, তাহলে তুমি আগে চলে যাবা। তাহলে এইভাবে তুমি ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, এটা আমাদের প্রচলিত হচ্ছে এখন, বিভিন্ন অর্গানাইজেশন এটা চলে, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স। মনে করো কারো জায়গায় কেউ মনে করো যেখানে আছে সেখানে ট্রাফিক জ্যাম বেশি, সকালবেলা ট্রাফিক জ্যাম বেশি থাকে, তো সে দেরিতে আসলো, দেরি করে আসলো, সে যদি দেরিতে আসলো সে দেরিতে শেষ করে যাবে। আর কেউ মনে করো আর্লি ওর জায়গায় ট্রাফিক জ্যাম কম, সে আর্লি আসলো, সে আর্লি আসলে সে আর্লি চলে যাবে। তাহলে আর্লি যাতে তার চলে যায় সেক্ষেত্রে তার জ্যাম কম পড়ে। তাহলে এইভাবে তার সুবিধা অনুযায়ী, এমপ্লয়ি যারা আছে তাদের সুবিধা অনুযায়ী আমরা জবগুলোকে ভাগ করে দিতে পারছি। এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট, অল্টারনেটিভ ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট। আর একটা হচ্ছে কম্প্রেসড ওয়ার্ক উইকস। কম্প্রেস হচ্ছে, কম্প্রেস মানে কি? কম্প্রেসের বাংলা কি বলো দেখি একজন? আচ্ছা, সংকোচিত সংকোচন করে, হ্যাঁ। ওয়ার্ক উইকটা যাতে আগের মতো ওরকম সপ্তাহে 7 দিন বা সপ্তাহে 6 দিন কাজ করবে ওরকম না, হ্যাঁ। তুমি ওয়ার্ক অনুযায়ী, তুমি আওয়ার অনুযায়ী ভাগ করে দিতে পারো, হ্যাঁ। যেমন তুমি মনে করো টোটাল এমপ্লয়ি রিকোয়ারমেন্ট হচ্ছে সপ্তাহে 44 আওয়ার্স কাজ করা বা 42 আওয়ার্স কাজ করা, তুমি তো ভাগ করে দিলা যে এই লোক তুমি সপ্তাহে 42 ঘন্টা কাজ করলেই হবে। এখন এই 42 ঘন্টা কাজের জন্য সে যদি সপ্তাহে 4 দিন এসে শেষ করে ফেলতে পারে, ওকে ফাইন, সপ্তাহে 5 দিনের তার আশা লাগবে না। বা কেউ যদি পর মনে করে যে না সপ্তাহে 4 দিন আমি পারবো না, 5 দিনের পর আবার 6 দিন আসতে হবে, আমি কম কম করে করবো, ওকে, ইউ আর ফাইন, ইউ ক্যান ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট, দেন ইজ ওকে। সো দ্যাট ইজ কল্ড দ্য কম্প্রেসড ওয়ার্ক উইকস। উইকের আর কোনো ব্যাপার নাই, তুমি তোমার মতো করে ঘন্টা ভাগ করে দিলা, সে ঘন্টা অনুযায়ী সে ফুলফিল করে দিল। তাহলে এগুলো হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট। তাহলে এইভাবেও আমরা জবকে রিডিজাইন করতে পারি, হ্যাঁ, জবকে এইভাবে আমরা রিডিজাইন করতে পারি। ক্লিয়ার সবার? এই দুটো কনসেপ্ট, আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ, তো এই ধরনের আমাদের বিভিন্ন কোম্পানিতে এগুলো ফলো করে, হ্যাঁ। সব কোম্পানিতে হয় না, বড় কোম্পানিতে এগুলো এই ধরনের সিস্টেম ফলো করে। ফলো করলে আমরা কি হয়, আমাদের কোম্পানির যারা কাজ করবে তাদের সুবিধা অসুবিধা সেটা হিসাব করে আমরা কাজ করতে পারি। তারপরে আরেকটা যেটা হচ্ছে যে অল্টারনেটিভ ওয়ার্ক সাইটস। অল্টারনেটিভ ওয়ার্ক সাইট নাম শুনছো এটা তোমরা? অল্টারনেটিভ ওয়ার্ক সাইট? না স্যার, নাম শুনে নাই। আচ্ছা, নাম শোনা নেই। তার মানে হচ্ছে তোমাকে বললো যে তোমার এই হচ্ছে তোমার হেড অফিস, কিন্তু তোমাকে অফিসে না আসলে চলবে, তুমি বাসায় বসে কাজ করো, হ্যাঁ। অল্টারনেটিভ একটা ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট করে দিল, হ্যাঁ। তাহলে যেটা হচ্ছে যে হোম ওয়ার্ক প্রোগ্রাম। দেখছো, হোম ওয়ার্ক প্রোগ্রামস or cottage industries exist for manufacturing of small and non-complex items. আগে থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরকম আছে হোমওয়ার্ক, বাসায় বসে বসে তুমি কাজ করবে, তোমাকে অফিসে যাওয়া লাগবে না, হ্যাঁ, ফ্যাক্টরিতে আসতে হবে না। আগে যে কটেজ ইন্ডাস্ট্রি ছিল ওরা কি করতো, ফ্যাক্টরিতে যেত না, যার বাসায় এই যে কটেজ বা সুতা কাটার মিল ছিল, তাহলে বলে দিত তুমি তোমার বাসায় কাজ করো, করে তুমি দিন শেষ হইলে জমা দিয়ে দাও, হোমওয়ার্ক, হ্যাঁ। সেম জিনিস এখনকার যেটা হচ্ছে টেলিকমিউনিটিং, হ্যাঁ। তোমাকে বললো এই তোমার ওয়ার্ক, এই তোমার অ্যাসাইনমেন্ট, তুমি তোমার বাসায় বসে বসে হোম অফিস করো, তুমি ইন্টারনেটে কাজ করো, করে কাজ জমা দাও, হোম অফিস, ভার্চুয়াল অফিস। তাহলে এই মেথড গুলো এখন চলে আসছে, স্পেশালি এখন তো আরো বেশি, যে কোভিড-19 এর কারণে বাইরে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় কাজ করলা, করে জমা দিলা, বাসার কাজ অফিসের কাজ জমা দিলা। তাহলে এই যে অল্টারনেটিভ ওয়ার্ক সাইটটা চেঞ্জ হচ্ছে, আগের মতো আর যে হেড অফিসে বা ফ্যাক্টরিতে গিয়ে কাজ করার ওরকম বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, তাই না? যেমন আমরা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে যাই না, বাসায় বসে বসে ক্লাস করাই, তোমরা বাসায় বসে বসে কাজ করো, হোম অফিস, এরকম হচ্ছে, এরকম অ্যারেঞ্জমেন্ট এখন হচ্ছে, কোভিড এর কারণে আরো বেশি হচ্ছে। এটা ক্লিয়ার? এটা তো সবার জানা উচিত, তাই না? সবাই জানো তো এটা, নাকি? সবার কি এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এরকম ভাবে আমরা জবকে রিডিজাইন করতে পারি, হ্যাঁ, তাহলে মোর অ্যাট্রাকটিভ যাতে হয়। এখন এতগুলো দেখলাম, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে সেটাকে ডিজাইন করব? হ্যাঁ, যে আমরা টেলিকমিউনিটিং যদি করতে চাই বা হোম অফিস যদি করতে চাই, বা বলতে পারি যে তুমি অফিসে আসতে হবে না, তুমি বাসায় বসে বসে কাজ করবা, তাহলে জবকে আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের জব এটা পসিবল। সব ধরনের জব কিন্তু পসিবল না। তুমি যদি মেশিন নিয়ে কাজ করো, প্রোডাক্ট বানাতে খাও,
ম্যানুফ্যাকচারিং করতে চাও, তখন তো বাসা বসে সম্ভব না, তাহলে ফ্যাক্টরিতে গিয়েই মেশিনে ওটা কাজ করতে হবে। তাহলে এমন ভাবে কাজ করতে, এমন ভাবে আমাকে ঠিক করতে হবে সব কোন কোন ধরনের জব তুমি অফিসে না গেলেও হবে, বাসায় বসে করতে পারো। তারপরে সেই অনুযায়ী তুমি রেসপন্সিবিলিটি ঠিক করবে, এমপ্লয়ীদেরকে প্রসিডিউর ঠিক করবা, কিভাবে সে কাজটা করবে, কিভাবে জমা দিবে, ট্রেনিং প্রোগ্রাম একটা অ্যারেঞ্জ করবা। হ্যাঁ, তারপর কারা তাদেরকে কমিউনিকেট করবে, কারা ইনস্ট্রাকশন দিবে, টেলিকমিউনিকেশন দিবে, তাদেরকে ঠিক মতো করবা। রিকগনাইজ যারা কাজ করবে তাদেরকে রেমুনারেশন দিতে হবে, আর যারা করবে না তাদেরকে ওরকম ভাবে তুমি রিওয়ার্ড দিবে না। তারপর আমরা যেমন ই লার্নিং করি, অনলাইন ক্লাস করি, তাই না? তো এইভাবে তো আমাদের শিখতে পারি। হ্যাঁ, এইভাবে অনলাইন ক্লাসে এটা রিডিজাইন করা হচ্ছে। হ্যাঁ, ই লার্নিং তুমি নতুন ভাবে তুমি ইন্টারনেটের মাধ্যমে শিখলা, হ্যাঁ, রিসোর্স বের করলা। তাহলে এভাবেও এখন সিচুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ন্ড দ্য বুক আগের মতো বাধা ধরা নিয়ম নাই, এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ক ফ্লেক্সিবল টাইম, তুমি চাইলে রাতেও কাজ করতে পারো, এরকম বাধা ধরা কোনো নিয়ম নাই। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে এখন আর বাউন্ডারি নাই। হ্যাঁ, যে স্পেসের বাউন্ডারি নাই, টাইমের বাউন্ডারি নাই, হ্যাঁ, লিমিটেশন নাই, কতজন ক্লাস করবে তারও কোনো লিমিটেশন নাই। চাইলে 100 জন একসাথে ক্লাস করতে পারে, 300 জনও করতে পারে একসাথে অনলাইনে ক্লাস। হ্যাঁ, তো এরকম কোনো লিমিটেশন এখন আর নাই। তো সেই জন্য হচ্ছে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো যে হার্ড এন্ড ফাস্ট রুল এখন আর নাই। তো সেজন্য আমাদেরও ফিউচারে জবকে এমন ভাবে রিডিজাইন করতে হবে যাতে সবাই সবার মতো ফ্লেক্সিবিলিটি পায়, হ্যাঁ, ইজিলি যাতে অর্গানাইজেশনের গোল যাতে যেটা আছে সেটা যাতে স্যাটিসফাইড হয়। তাহলে এইভাবে আমরা আগাইতে পারি। ক্লিয়ার সবার এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা গেল। তারপরে আমরা যেটা দেখব যে যারা কাজ করবে তাদেরকে ইনসেনটিভ দেওয়া লাগবে। এইভাবে আমরা মোটিভেট করতে পারি যে মেরিট পে, যে ভালো কাজ করবে তাকে মেরিট অনুযায়ী পে করব, কন্ট্রিবিউশন, অথবা মেরিট পে প্ল্যান থাকবে, বিভিন্ন বিভিন্ন প্ল্যান থাকবে, কিভাবে ভালো কাজ করে তাকে আমরা রিওয়ার্ড দিব। রিওয়ার্ড দিলে সে তখন কি করবে, ভালো কাজ করার জন্য সে মোটিভেট হবে। তাহলে এটা একটা ওয়ে, ইনসেনটিভ দেওয়া, পারফরমেন্স উপর বেস করে তাকে রিওয়ার্ড দেওয়া। হ্যাঁ, কারণ রিওয়ার্ড দেওয়ার জন্য বিভিন্ন রকমের প্ল্যান আছে। একটা হচ্ছে যে প্রফিট শেয়ারিং, যে তুমি বোনাস দিলা, ফিক্স বোনাস না দিয়ে তুমি বললা যে আমার কোম্পানি যদি এই বছরে এত টাকা প্রফিট করতে পারে তাহলে আমি তোমাদেরকে প্রফিট শেয়ারিং দিব, সবাইকে যার যার এই রিওয়ার্ড অনুযায়ী শেয়ারিং, প্রফিট শেয়ারিং করবে। তারা কি করবে, তারা বেশি কাজ করে উৎসাহ পাবে। তারপরে স্টক অপশন প্ল্যান। হ্যাঁ, মনে করো আমার কোম্পানি এরকম আছে, আমি ঠিক করলাম যে হ্যাঁ সবাইকে আমি বোনাস দিব না, বা আমাদের স্টক মার্কেটে আমার যে কোম্পানির যে স্টক আছে তার শেয়ার আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিব যদি কোম্পানি ভালো করে। এইভাবে আমরা প্ল্যান দিতে পারি। অথবা এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যান। হ্যাঁ, তাহলে তখন আমরা শেয়ার ভাগ করে দিতে পারি, বলতে পারি যে হ্যাঁ এত % স্টক, তুমি যদি ভালো কাজ করো তোমাকে এতগুলো স্টক দিয়ে দিব, তাহলে তুমি ইউ আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। হ্যাঁ, এইভাবে আমরা লোকজনকে মোটিভেট করতে পারি। এভাবে মোটিভেট করা হয়, কিন্তু বিভিন্ন কোম্পানিতে এভাবে মোটিভেট করে। হ্যাঁ, ব্যাংকিং গুলোতে এরকম মোটিভেট করে, বা বড় বড় অর্গানাইজেশন গুলোতে এরকম ভাবে মোটিভেট করে, যে প্রফিট শেয়ার করে। হ্যাঁ, তারপরে স্টক, কোম্পানির স্টক শেয়ার করে। এটা জানো তো নাকি? এটা কি জানো এরকম চলে, এরকম যে সিস্টেম আছে এটা জানো তোমরা? হ্যাঁ, জানো। তাহলে এইভাবেও আমরা চিন্তা করতে পারি, তাকে বাধা ধরা ফিক্স কোনো কিছু না, ফ্লেক্সিবল। তাহলে যেটা তোমার কোম্পানির জন্য বেটার হবে তুমি সেটা করবা, যাতে করে মানুষজন এখানে যারা কাজ করে তাদের মোটিভেট হয়। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা মোটিভেট করতে পারি, পিপলকে মোটিভেট করতে পারি। মোটিভেট করানোটাই আমাদের দরকার। তারপরে পারফরমেন্স ম্যানেজমেন্ট এন্ড ফিডব্যাক। হ্যাঁ, ফিডব্যাক দিতে হবে প্রোগ্রাম। এইভাবে কি করে এখানে যে যারা কাজ করে ইনসেনটিভ দিয়ে তাদেরকে ইমপ্রুভমেন্ট করার জন্য ভালো ইনসেনটিভ দিব, এবং যারা খারাপ করবে তাদেরকে ফিডব্যাক দিব, যাতে করে তারা মোটিভেট হয়। তাহলে এরকম প্রোগ্রাম আমরা সেট করতে পারি যাতে করে সবাই কাজের প্রতি মনোনিবেশ করে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে আমরা প্রোগ্রাম সেট করতে পারি যাতে করে তারা মোটিভেট হবে। সো আরো কিছু জিনিস আছে কারেন্ট হিউম্যান রিসোর্সের যেটা বললাম আমরা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। হ্যাঁ, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা আমি এর আগের দিনে বলছিলাম। ওয়ার্ক লাইফ ব্যালেন্স সিস্টেম চলে আসছে। তাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, তারা সেজন্য ওই সময় তারা যদি না আসতে পারে তাহলে বাকি অন্য সময় তারা ফুলফিল করবে, যাতে ফ্যামিলি ফ্রেন্ডলি যাতে ওয়ার্ক টাইম থাকে। যেমন অন সাইট চাইল্ড কেয়ার আছে, যাতে যারা মায়েরা তাদের বাচ্চাদেরকে অফিসে রাখতে পারে, রেখে কাজ করতে পারে। তারপর ফ্লেক্সিবল টাইমে কাজ করতে পারে, জব শেয়ারিং করতে পারে, একজনের জব আরেকজনের সাথে শেয়ারিং করতে পারে, পার্সোনাল ম্যাটারের জন্য যাদের কোনো ছুটি দরকার হয় তারা যাতে ছুটি পায়, এবং ফ্লেক্সিবল যাতে ওয়ার্ক আওয়ার
যে থাকে, হ্যাঁ, তুমি অফিসের পরে যদি কাজ করে সেটা পোষায় দিতে পারো, ফাইন, ইউ আর ফাইন, আমার কাজ হলেই হলো। তাহলে এই ধরনের ইস্যুগুলো এখন খুব বেশি মাছ ফেমাস হয়ে যাচ্ছে। অর্গানাইজেশন গুলোতে এইভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করা হচ্ছে, যাতে আগের মতো ফিক্সড যে অফিসে গিয়ে 8টা 5টা অফিস করতে হবে ওরকম কিন্তু নাই এখন আর। হ্যাঁ, তো তোমাদের এইটাও মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমাদের অর্গানাইজেশন এরকম যদি ফ্লেক্সিবল থাকে তো ইউ ক্যান ডু দ্যাট, বাট তোমাকে জানতে হবে। ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার হয়েছে? স্যার গভর্নমেন্ট চাকরিতে কি এগুলো? গভর্নমেন্ট চাকরিতে কম, হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় যে নাই এরকম না, কিছু কিছু জায়গায় আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু অর্গানাইজেশনে হচ্ছে, সেমি গভর্নমেন্ট গুলোতে হচ্ছে। হ্যাঁ, বাট সব জায়গায় তো মানে চাইলেও সম্ভব না, বিভিন্ন রেস্ট্রিকশন আছে বা বিভিন্ন নেচার সব জবের একরকম না। হ্যাঁ, বাট আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ফ্লেক্সিবিলিটি চলে আসতেছে। তো তো এটা আমরা দেখলাম তাইলে কিভাবে আমরা জবকে রিডিজাইন করতে পারি। তাহলে এটা একটা গেল। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, জব রিডিজাইন নিয়ে বা ফ্লেক্সিবিলিটি নিয়ে? হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন না থাকলে তো হলো, এটা ভালো কনসেপ্ট, কিন্তু এটা কিন্তু চলে আসতেছে। তাহলে আগের মতো তুমি তুমি তোমার লিমিটেশন নিয়ে আর রেস্ট্রিকশন তোমার নাই, তুমি তোমার লিমিটেশন থাকতে পারে, বাট তুমি তোমার নিজের মতো করে রিঅ্যারেঞ্জ করে নিলা, কোম্পানি সেটা তোমাকে অ্যালাউ করলো, মানে দুজনেরই লাভ হলো, তোমারও লাভ হলো, কোম্পানিরও লাভ হলো। এখন নেক্সট টপিক হচ্ছে লিডার। হ্যাঁ, লিডারশিপের ব্যাপারগুলো দেখতে হবে। কোম্পানিতে ম্যানেজার যারা আছে, ম্যানেজারিয়াল লেভেলে, তাদেরকে আমরা লিডার হিসেবে চিন্তা করব কিনা, হ্যাঁ, বা তাদের লিডার যদি হওয়া লাগে তাদের কি কি জিনিস থাকা দরকার, বা একজন লিডারের জন্য কি কি জিনিস থাকা নেসেসারি। হ্যাঁ, এখানে এই লিডারশিপের বিভিন্ন থিওরি আছে। দেয়ার আর মেনি থিওরিজ, এক একজন এক এক ভাবে এক এক থিওরি দিয়েছেন। ওরকম বাধা ধরা ফিক্সড কোনো জিনিস নাই। হ্যাঁ, সবাই সবার মতো করে কারেক্ট। তো আমাদেরকে দেখতে হবে কি কি ধরনের থিওরি আছে এবং কোনটা বেস্ট সুইটেবল ফর দিস অর্গানাইজেশন, ফর দিস পজিশন, হ্যাঁ, ফর দিস সিস্টেম। হ্যাঁ, তাহলে সেভাবেই আমাদেরকে ওটা অ্যাপ্লাই করতে হবে। তো এটার জন্য এরকম না যে ওটাই করতে হবে, নট নেসেসারি, বাধা ধরার কিছু নাই। এবং থিওরি গুলো ফিলোসফিক্যাল থিওরি, অনেকে কি অবজার্ভ করছেন, অনেক দিন ধরে অবজার্ভ করে এটা বলছেন। তো অনেক সময় মনে হবে যে এরকম থিওরি অনেকটা কি কি বলবো এটাকে, যে রসকসহীন জিনিস। হ্যাঁ, কোনো কিছু নাই, বলে গেল এরকম। সো এটা আমরা মাথায় রাখি যে লিডারশিপের ব্যাপারগুলো, লিডারশিপের সিস্টেম গুলো অনেক রকমের আছে। তো নট নেসেসারি সবই অ্যাপ্লিকেবল, এক একটা এক এক সিচুয়েশনে অ্যাপ্লিকেবল। তো আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম জিনিস কাজে লাগাইতে। ঠিক আছে, দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। কার ছবি এটা বলো দেখি? স্টিভ জবস। স্টিভ জব। তাহলে স্টিভ জব কি লিডার ছিল? লিডার বলতে পারি তাকে? জি স্যার, বলতে পারি। হ্যাঁ, স্টিভ জবস এর লিডার, সে ম্যানেজার, তার কোম্পানির সে ম্যানেজার, তাহলে লিডার ছিল, সে ওনার ছিল, লিডার ছিল, এবং সে ম্যানেজ করতো। তাহলে তার কিছু প্রিন্সিপাল থাকতে পারে, হ্যাঁ, কিছু ট্রেড থাকতে পারে, বৈশিষ্ট্য থাকতে পারে। সো আমরা দেখি তাহলে লিডারশিপ জিনিসটা কি আগে বুঝতে হবে, আর ম্যানেজমেন্ট জিনিসটা কি আগে বুঝতে হবে। দুইটা বোঝার পরেই দুইটাকে একসাথে করে বলতে হবে তখন। তাহলে লিডারশিপ হচ্ছে দ্য অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স এ গ্রুপ। হ্যাঁ, একজন কোন একটা গ্রুপকে তুমি ইনফ্লুয়েন্স করা, যদি তুমি ইনফ্লুয়েন্স করতে পারো টুয়ার্ডস দি অ্যাচিভমেন্ট অফ গোলস। হ্যাঁ, কোন একটা গোল যদি তারা অ্যাচিভ করতে চায়, হ্যাঁ, একটা গ্রুপ, সেই গ্রুপকে দিয়ে তুমি ইনফ্লুয়েন্স করতে পারো। ইনফ্লুয়েন্স করে তুমি যদি কাজটা আদায় করে নিতে পারো, দেন আই সে দ্যাট ইউ হ্যাভ দি লিডারশিপ ক্যাপাবিলিটি। ওকে, লিড করার ক্যাপাবিলিটি যেটা, সেটা হচ্ছে এই যে লিডারশিপ। ক্লিয়ার? ইনফ্লুয়েন্স করার ক্যাপাবিলিটি থাকতে হবে, তুমি ইনফ্লুয়েন্স যদি করতে পারো। এবং কি হবে, মানুষকে তোমার মোটিভেট করতে হবে। এতে গোল যেটা সেট করলাম, গোলটাতে তারা অ্যাচিভ করতে পারে, অ্যাচিভ করার জন্য তারা যাতে কাজ করে। তাহলে ইউ অ্যাজ এ লিডার, ইউর জব ইজ টু ইনফ্লুয়েন্স। এটা হচ্ছে লিডারশিপ। আর ম্যানেজমেন্ট কি হচ্ছে, তুমি যদি ম্যানেজার হও, তাহলে তোমার ফাংশন কি হবে, যে ইউজ অফ অথরিটি। অথরিটি তো বললাম, অথরিটি মানে কি বলো দেখি? কর্তৃপক্ষ। কর্তৃত্ব বা কর্তৃপক্ষ, যাই হোক, মানে তোমার কাছে পাওয়ার আছে, সেই পাওয়ারটা তুমি খাটাবা, ইনহারেন্ট। হ্যাঁ, তাহলে তুমি এক মনে করে ম্যানেজার, একটা সেকশনের ম্যানেজার বা একটা কোম্পানির ম্যানেজার, মানে
কোম্পানি তোমাকে এই পরিমাণ পাওয়ারটা দিচ্ছে, তাহলে তুমি এটা খাটাবা তোমার র্যাঙ্ক অনুযায়ী। দাও ইউজ অফ অথরিটি ইনহারেন্ট ইন ডেজিগনেটেড ফর্মাল র্যাঙ্ক। র্যাঙ্ক মানে এখানে তোমার ম্যানেজারিয়াল র্যাঙ্ক আছে। আর্মিতে আছে না র্যাঙ্ক, মনে করো কেউ হচ্ছে কি মেজর, কেউ কর্নেল, হ্যাঁ কেউ জেনারেল, এক একজন এক এক টিমের জন্য কি র্যাঙ্ক পড়ে। তো সেই র্যাঙ্ক অনুযায়ী তার পাওয়ার বলা থাকে যে কার কি কি ধরনের পাওয়ার। তো সেম জিনিস ম্যানেজমেন্টেও মিড লেভেল ম্যানেজার, লোয়ার লেভেল ম্যানেজার, হায়ার লেভেল ম্যানেজার, এই র্যাঙ্ক অনুযায়ী এক এক ধরনের লেভেলের এক একটা পাওয়ার আছে। সেই পাওয়ার যদি খাটাও, কমপ্লাই করো, করে যদি তুমি অর্গানাইজেশনকে তুমি ম্যানেজ করতে পারো, তো সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে এখন বলো ম্যানেজমেন্ট যদি আমি লিডার বা পাওয়ার যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কি আমি লিডার হব নাকি হব না? আমি তো গোলটা অ্যাচিভ করলাম, লোকজন তো কাজ করলো, তো সেক্ষেত্রে কি লিডার বলা যাবে? স্যার ওই সার্টেন স্টেজের জন্য আমি লিডার ক্ষেত্রে বলা যায়। হ্যাঁ রাইট। হ্যাঁ তাহলে মোটামুটি তাহলে আমরা বলতে পারি হ্যাঁ ম্যানেজার তো লিডার বলতে পারি। তাহলে এই দুটো যদি ফুলফিল হয় তখনই সে লিডার হওয়ার জন্য ক্যাপাবল হবে আর কি। তো এটা বুঝতে হবে। তো এটা আমরা দেখবো। তারপরে আরো যদি একটু দেখি লিডারশিপের ব্যাপারটা, লিডারশিপের অনেকগুলো থিওরি আছে, এটা মনে হবে অনেক জটিল জিনিস, কিন্তু আসলে জটিল কিছু না। এক এক ধরনের লিডারের এক একটা বৈশিষ্ট্য, ট্রেটস মানে হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। দ্য থিওরিজ দ্যাট কনসিডার পার্সোনালিটি, তারপরে সোশ্যাল, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল ট্রেটস টু ডিফারেন্সিয়েট লিডার্স ফ্রম নন লিডার্স। তাহলে এইগুলোর উপর বেস করে আমরা ঠিক করতে পারি যে একজন মানুষ সে কি লিডার হইতে পারবে কিনা। তো লিডারশিপের ট্রেট অনেকগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে এক্সট্রা ভার্সন, তারপরে হচ্ছে এগ্রিয়েবলনেস, কনসেনসাসনেস, ওপেননেস, নিউরোটিসিজম। তাহলে এই জিনিসগুলো আমরা দেখব, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা ওদেরকে লিডার বলতে পারি আসলে। হ্যাঁ এছাড়াও আরো কিছু আছে, যেমন দেখা যাচ্ছে স্লাইডটা 7 ট্রেটস বলা আছে, 7টা বৈশিষ্ট্য বলা আছে। স্লাইড কি দেখতেছো তোমরা? স্যার এই স্লাইডে লেখাগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ অনেক ছোট ছোট, আর বেশি দেখা যাবে না। আচ্ছা আমরা পরে স্লাইড দিব। এখানে বলা হচ্ছে 7টা। একটা হচ্ছে ড্রাইভ, ফার্স্ট হচ্ছে ড্রাইভ মানে কি ড্রাইভ করা, তোমার কিছু করার উদ্দেশ্য থাকা, ড্রাইভ থাকবে। তারপর ডিজায়ার টু লিড, হ্যাঁ লিড দেওয়ার মতো তোমার ডিজায়ার থাকবে। অনেস্টি এবং ইন্টিগ্রিটি থাকবে। হ্যাঁ সেলফ কনফিডেন্স থাকবে, লিডারের যে কনফিডেন্স থাকবে। ইন্টেলিজেন্স থাকবে তার, হ্যাঁ তার মাথায় বুদ্ধি থাকতে হবে। তারপরে জব রিলেভেন্ট নলেজ থাকতে হবে। হ্যাঁ তুমি যে ধরনের তুমি কাজ করবা ম্যানেজার হইলা, তাহলে ওই ধরনের কাজে তোমাকে আগে নলেজ থাকতে হবে, তাইলে না তুমি মানুষকে বলতে পারবা। আর হচ্ছে এক্সট্রাভার্সন মানে তোমাকে সামথিং ইউ হ্যাভ টু বি এক্সট্রা। হ্যাঁ নর্মাল পিপলের চেয়ে তোমাকে এক্সট্রা কিছু থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে, লাইভলি থাকতে হবে, সোশিয়েবল থাকতে হবে। হ্যাঁ এন্ড রিয়ারলি সাইলেন্ট অর উইথড্রন। হ্যাঁ তাহলে এই জিনিসগুলো যদি থাকে 7টা যে প্রিন্সিপাল, এই 7টাকে বলবো আমরা লিডারশিপের ট্রেটস অ্যাসোসিয়েটেড। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে হ্যাঁ এই লোকটা লিডার হইতে পারে, লিডার হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তাহলে কি হচ্ছে ড্রাইভ, কোনো কিছু করার জন্য যে ড্রাইভ থাকা, হ্যাঁ ইফোর্ট দেওয়া, ডিজায়ার করা, মানুষকে লিড দেওয়ার মতো যে ডিজায়ার থাকে, আমার ইচ্ছা আছে। অনেস্টি ইন্টিগ্রিটি যদি থাকে তোমার, সেলফ কনফিডেন্স যদি থাকে, হ্যাঁ তারপর তোমার যদি বুদ্ধি থাকে, আসলে তুমি ইন্টেলিজেন্ট লোক, তাহলে তুমি ড্রাইভ দিতে পারবা। তুমি সিচুয়েশন বুঝতে পারবা, অ্যানালাইজ করতে পারবা। জব রিলেটেড তোমার স্পেসিফিক নলেজ আছে কিনা, ইফ ইউ আর ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজ গুলো আছে কিনা ভালো তুমি জানতে পারো। যদি জানো তাহলে তুমি কাজ করে নিতে পারবো অন্যদেরকে। এবং যে সোশিয়েবল হতে হবে, লাইভলি হতে হবে, মানুষের সঙ্গে মিক্সিং করতে পারো রিয়ালি। হ্যাঁ তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা বলি যে 7 ট্রেটস অ্যাসোসিয়েটেড উইথ লিডারশিপ। তাহলে এই জিনিসগুলো থাকলে আমরা তখন লিডার কাউন্ট করতে পারি। তো আমরা এই পর্যন্তই দেখি আজকে। হ্যাঁ বাকি জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, লিডারশিপের আরো কিছু ব্যাপার আছে আমরা আগামী ক্লাসে দেখবো আর কি। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
যে আমরা এতক্ষণ যেটা দেখলাম, কোশ্চেন থাকলে আমরা ডিসকাস করতে পারি। আছে কারো কোনো কোশ্চেন? আর না থাকলে আমরা শেষ করতে পারি মিটিং। আগামী ক্লাসে তাহলে আবার আমরা কন্টিনিউ করবো।